ইডি দিচ্ছে চমকে, নানা দিদি দিচ্ছে বোমকে, হাসাহাসি তাই। এসবের মাঝে কেস পিছিয়ে যায়। আইপ্যাক মামলা, মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের দপ্তরে চলে গিয়েছিলেন যখন ইডি সেখানে হানা দিয়েছিল, সেখান থেকে কেড়ে কুড়ে কাগজপত্র ফাইল সব বের করে নিয়ে এসেছিলেন। সেই মামলায় আজ যেভাবে সুপ্রিম কোর্টে গোত্তা খাওয়া হয়েছে, এই মামলা আজকে যেভাবে সুপ্রিম কোর্টে গোত্তা খেয়েছে, সেটা একটা হাস্যকর বিষয়, লজ্জাজনক বিষয়ও বলতে পারেন, কিন্তু এর থেকে বেশি তো বলা যাবে না, কারণ তাহলে তো আসর জমবে না। কারণ আজ তো তাহলে এর পরে 5 ঘন্টা ধরে বসে বসে বলা হবে যে দেখুন ওই যে সলিসিটর জেনারেল যখন নাকটা চুলকালেন না আদালতে দাঁড়িয়ে, তার বডি ল্যাঙ্গুয়েজটাই সব বলে দিচ্ছিল। কিংবা বলা হবে আরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখটা দেখলেন না, একেবারে কাঁদো কাঁদো হয়ে গেছে, ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। এদিকে এই দুই পক্ষ আছে মহা আনন্দে। এ ওকে বলছে হ্যাঁ কিরে ভাই দুষ্টু কথা বলছিস, আরেকজন বলছে হ্যাঁ ভাই ওই তো বলছি, ঠিক আছে তাহলে কবে? দোলের পর আচ্ছা ঠিক আছে, অনেক কথা বলার আছে, যা কথা আছে এরপর আবার দোলের পর হবে। এইসব কথাবার্তার মধ্যে একটা বিষয় যেটা চাপা পড়ে যাবে সেটা হচ্ছে যে আপনি এটাকে সেটিং তত্ত্ব বলতে পারেন, আপনি বলতে পারেন যে বাঘের বাচ্চা ইডি সুপ্রিম কোর্টে আসলে দুপা পিছলো এরপরে থাবাটা মারবে বলে, অথবা আপনি বলতে পারেন যে জাল একেবারে গুটিয়ে এনেছে এরপরেই বোয়াল মাছ ফিনিশ। আপনি যাই বলুন না কেন, এর মাধ্যমে যে কথাটা চাপা পড়ে যাবে সেটা হচ্ছে আর একটা দিন, মোটামুটি আরও একটা দিন যদি এই মামলাটাকে পিছিয়ে নিয়ে যাওয়া যায়, আরও একটা মাস, ব্যাস কেল্লা ফতে। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় গেছেন, কি ফাইল টাইল কেড়ে নিয়ে বেরিয়ে এসেছেন, কোথায় বলা হয়েছে তিনি চুরি করেছেন, ডাকাতি করেছেন, ক্ষমতার আস্ফালন দেখিয়েছেন, সেই সমস্ত কেস চলে যাবে একেবারে কোল্ড স্টোরেজে। তারপরে কি হবে? তারপরে আর কি, এই কেসটার জায়গা হবে একেবারে আমাদের বিখ্যাত লাইনে দাড়ি কমা ফুল স্টপের পরে। তাহলে আমরা কি করছি? আমরা বোঝার চেষ্টা করছি যে কি হচ্ছে, কি হবে, নাকি এখানেই আমরা বিষয়টাকে ছেড়ে দেব? কারণ দেখুন এই যে মামলা, এই মামলাটা 3রা ফেব্রুয়ারি শুনানি হওয়ার কথা ছিল। এবার সেদিন এই মামলাটা পিছিয়ে গেল কেন? কারণ ইডি গিয়ে বলল দেখুন রাজ্যের তরফ থেকে হলফনামা জমা দেওয়া হয়েছে, আমরাও কিন্তু আমাদের জবাবটা দিতে চাই, কিন্তু রাজ্যের হলফনামাটা পড়ে আমাদের জবাব দিতে তো কিছুটা সময় লাগবে, একটু সময় দেওয়া হোক, একটু পিছিয়ে দিন আপনি কেসটা। বিচারপতি পিছিয়ে দিলেন কেস, এবং তারপর জানা গেল 10ই ফেব্রুয়ারি এই মামলার শুনানি হবে। সেদিনও শুনানিটা হলো না, কারণ কপিল সিব্বল তিনি অসুস্থ, তিনি আসতে পারেননি, তাই শুনানির দিনটা পিছিয়ে গেল। 18ই ফেব্রুয়ারি তাহলে শুনানি হবে। আজকের দিন 18ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই মামলা আরো 1 মাস পিছিয়ে যাচ্ছে, 18ই মার্চ পরবর্তী ডেট সামনে এসেছে। কিন্তু আজ পিছিয়ে গেল কেন বিষয়টা? কারণ আজ ইডির তরফ থেকে বলা হচ্ছে যে রাজ্যের যে হলফনামা তার জবাব আমরা কি দেব সেটা আমরা তৈরি করে ফেলেছি, জবাব আমাদের কাছে একদম রেডি আছে, কিন্তু এখনো জমা দেওয়া হয়নি। আজই আমরা জমা দিয়ে দেবো, বুধবারই আমরা জমা দিয়ে দেবো, আপনি আরেকটা ডেট দিয়ে দিন যেদিন শুনানিটা হবে। এবং এভাবেই কেসটা পিছিয়ে চলে গেছে 18ই মার্চ। কারণ আইনজীবীদের আরও একটা বক্তব্য ছিল, ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল, দোলের পরে হবে, যা কথা হবে সব দোলের পরে হবে। এবার এখানে খেয়াল করে দেখুন 18ই মার্চ মানে ততদিনে নির্বাচন ঘোষণা হয়ে যাবে। এরপর যদি ডেটটাকে আরেকটু টেনে পরের আরেকটা দিনে নিয়ে যাওয়া যায়, পরের মাসে যদি নিয়ে যাওয়া যায় এপ্রিল মাসে, তাহলেই তো ব্যাস কেল্লা ফতে। কারণ তখন সুন্দর পরিষ্কার বলা যাবে রাজ্যের তরফ থেকে যে দেখুন এখন তো আমরা কোনো কথা বলতে পারবো না, দেখুন এখন তো নির্বাচন চলছে, আমরা যেতেই পারবো না, ভীষণ ব্যস্ত। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যদি গিয়ে বলেন যে এখন তো নির্বাচন, আপনি দয়া করে কেসটা পিছিয়ে দিন, যদি বিচারপতির কাছে এই আবেদন করা হয়, তাহলেই তো ব্যাস কেল্লা ফতে, চলে গেল কোল্ড স্টোরেজে। তারপরে এই কেসের দেখা কোথায় পাওয়া যাবে? ওই যে বললাম একটা বাক্যের দাড়ি কমা ফুল স্টপের পরে। কিন্তু ফাইনালি আজ কথা কি নিয়ে হলো তাহলে? দুটো খুব সুন্দর শব্দ উঠে এসেছে আজ। একদিকে যেমন রাজ্যের তরফ থেকে বলা হচ্ছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় অ্যান্ড কোম্পানি যারা ছিলেন তাদের বক্তব্য, ইডি হ্যাজ বিন ওয়েপনাইজড, ইডিকে একটা অস্ত্রের মতো করে, একটা ওয়েপনের মতো করে ব্যবহার করা হচ্ছে। নির্বাচনের আগে আমাদের যে কৌশলী সংস্থা সেখানে ইডিকে পাঠিয়ে আমাদের ইলেকশন স্ট্র্যাটেজি, কাগজপত্র সবকিছু হাতিয়ে নেবার একটা চেষ্টা করছে। কেন্দ্রীয় সরকার এইভাবে ইডিকে একটা অস্ত্র হিসেবে কাজে লাগাচ্ছে আমাদের বধ করার জন্য, এটা তো হতে পারে না। আবার উল্টো দিক থেকে ইডির তরফ থেকে, কেন্দ্রীয় সরকারের আইনজীবী যিনি ছিলেন তাদের তরফ থেকে তখন বলা হলো যে আরে বাবা ইডি নিজেই তো টেররাইজড, ইডি হ্যাজ বিন টেররাইজড, ইডিকেই তো ভয় দেখানো হচ্ছে, ভয় একেবারে থরহরি কম্প অবস্থা ইডির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চলে এসেছেন, রাজ্যের পুলিশ নিয়ে চলে এসেছেন, তার মধ্যে সেখানে ইডি অফিসারদের দাঁড় করিয়ে হাত থেকে ফাইল টাইল সব কেড়ে নিয়ে চলে গেছেন। এখানে ইডি তো নিজেই ভয়ে কম্পিত, ইডির একেবারে সাংঘাতিক খারাপ অবস্থা। মানে আর কিছুদিন যদি দেরি হয় তাহলে তো এবার ইডির অফিসারদের একেবারে পাঁজাকোলা করে পশ্চিমবঙ্গের আদিগঙ্গায় ফেলে দেওয়া হবে, এতটাই ইডির খারাপ অবস্থা, ইডিকেই তো ভয় দেখানো হয়েছে। কিন্তু এখানে মজার বিষয়, কারোরই কোনো তাড়াহুড়ো নেই, মানে তাড়াতাড়ি বিষয়টার একটা মীমাংসায় পৌঁছান আপনি ধর্মাবতার,
করার এই আবেদন কারোরই নেই। একজন বলছে নির্বাচনের আগে ইডি আমাদের কাঠি করছে, কিন্তু তাদেরও এই আবেদন নেই যে আপনি দয়া করে তাড়াতাড়ি বিষয়টাকে থামান, যাতে নির্বাচনের আগে ওরা এরকমটা আর করতে না পারে, তাড়াতাড়ি মীমাংসা করে দিন, কারণ আমরা তো ঠিক, ইডি আমাদের কাঠি করতে এসেছে। আবার উল্টো দিকে যেখানে কারুর বক্তব্য এটা যে ইডি নিজেই তো ভীত সন্ত্রস্ত, ইডিকে ভয় দেখানো হচ্ছে, তাদেরও কোনো তাড়াহুড়ো নেই যে তাড়াতাড়ি ধর্মাবতার আপনি মীমাংসা করুন, না হলে ইডির তো এরপরে অবস্থা আরো খারাপ করে দেওয়া হবে। ইডিকে এইভাবে ভয় দেখিয়ে রাখা হয়েছে, কারুর কোনো তাড়াহুড়ো নেই। দুজনেরই বক্তব্য ঠিক আছে, আমরা যেরকম চলছে চলুক, আমরা আবার না হয় দলের পরে কথা বলবো। খুব ইন্টারেস্টিংলি সুপ্রিম কোর্ট কি বলেছিল সেটা আমি আপনাদের একটু পড়ে শোনাতে চাই। অ্যাকর্ডিং টু আস, larger questions are involved in the present manner, which if allowed to remain undecided would further worsen the situation and there will be a situation of lawlessness prevailing in one or the other state. অর্থাৎ সুপ্রিম কোর্টের বক্তব্য ছিল এর মীমাংসা যদি তাড়াতাড়ি না হয় তাহলে এই জিনিস অন্যান্য রাজ্যেও দেখা যেতে পারে এবং সেক্ষেত্রে বিষয়টা আরো গড়াবে, আরো খারাপের দিকে যাবে। এবারে এখানে দেখুন কিছু মানুষ আছেন যারা আরে সুপ্রিম কোর্টেরই তো দোষ, সুপ্রিম কোর্টই তো টানছে টেনে দেরি করছে, সুপ্রিম কোর্টের ঘাড়ের ওপর সমস্ত দোষ চাপিয়ে দিয়ে তারা একদম নিশ্চিন্ত, তারা খালাস। কিন্তু বিষয়টা হচ্ছে এক হাতে তালি বাজে না। যদি না আপনি অদ্ভুত কোনো ব্যক্তি হন যিনি এক হাতে তালি বাজাতে পারেন, এমনিতে সাধারণত তালিটা এক হাতে বাজে না। যদি শুধুই সুপ্রিম কোর্ট টেনে নিয়ে যেত তাহলে না হয় বোঝা যেত, কিন্তু এখানে তো দুপক্ষই ডিলে করছে। সুপ্রিম কোর্টও যেমন 1 মাস পরে সময় দিয়েছে, তেমনি ইডির তরফ থেকেও হলফনামার জবাব জমা দেওয়া হয়নি। তারা জানতো আজ শুনানির ডেট আছে, তারপরেও তাদের বক্তব্য যে আমরা তৈরি করে রেখেছি কিন্তু এখনো জমা দিইনি, আজই দিয়ে দেব। তাহলে ডিলে দুপক্ষই করছে। আর আজ এই যে ইডির তরফ থেকে যে রিজয়েন্ডারটা জমা দেবার কথা ছিল, যে তথ্য যে নথি ইডি জমা দেয়নি আজ, যে কারণে মামলাটা পিছিয়ে গেল, সেই নথি এনডিটিভির হাতে এসেছে। মানে আদালতে সেটা না গেলেও, আদালতের হাতে না পড়লেও এনডিটিভির হাতে সেই নথি পৌঁছে গেছে। দেখুন, এনডিটিভি যবে থেকে আদানির হাতে এসেছে তবে থেকে কিন্তু ক্ষমতার অলিন্দের নতুন নতুন অলি গলি রাস্তা সমস্ত কিছু তাদের সামনে খুলে গেছে। সে যাই হোক, ভালো কথা, যার পেটে যেটা সহ্য হয়। তো এনডিটিভি কি বলছে, ইডির তরফ থেকে যেটা জমা দেওয়া হবে, যে নথি আদালতে আর জমা দেওয়া হবে, সেখানে ইডির কি বক্তব্য এনডিটিভি সেটা জানতে পেরেছে। এবং এনডিটিভির বক্তব্য, এনডিটিভি হ্যাজ অ্যাক্সেস ডিটেলস ফ্রম দ্য 65-page rejoinder in which the Enforcement Directorate has dismissed claims by the Bengal Police. ইডি কি বলতে চেয়েছে? ইডির দাবি যে তাদের অফিসারদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশ রীতিমতো ভয় দেখিয়ে কাগজপত্র নথি নিয়ে চলে গেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় আর রাজ্য পুলিশের এই কাজের মাধ্যমে ইডির যে অফিসাররা রয়েছেন তাদের মৌলিক যে অধিকার সেটা লঙ্ঘন করা হয়েছে। ইডির বক্তব্য, এভরি অফিসিয়াল এনজয়েস দ্য সেম ফান্ডামেন্টাল রাইটস অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল। Acts of intimidation, use of force, wrongful confinement of the officer and abuse of state machinery to interdict the official from freely going to all places which are legally permissible and taking all legally permissible actions violates the fundamental right of such an official. চমকিয়ে ধমকিয়ে আমাদের রীতিমতো দাবিয়ে রাখা হয়েছিল এবং সেখানে আমাদের কিছুই করার ছিল না, আমাদের মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়েছে। এবং এইখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে কথাটা বলা হচ্ছে যে তিনি একেবারে চুপচাপ সুন্দর করে ঢুকেছিলেন এবং ঢুকে ইডি বাবুদের বলেছেন যে দিন দিন আমাদের কাগজপত্র, ফোন, হার্ড ডিস্ক, ফাইল সব আমাকে দিয়ে দিন। এবং ইডি বাবুরাও তখন মুখ্যমন্ত্রীকে বলেছেন যে হ্যাঁ হ্যাঁ দিদি নিন নিন, নিয়ে যান, আপনি নিয়ে যান, এত দূর থেকে এসেছেন, খালি হাতে কি আর ফিরবেন, নিয়ে যান এগুলো সব। এই যে কথাটা বলা হচ্ছে এইটা সম্পূর্ণ ডাহা মিথ্যে কথা। মানে ইডির বক্তব্য হচ্ছে দিদি ভেতরে ঢুকে পুলিশের সঙ্গে কারাকারি করতে এমন শুরু করে দিয়েছিলেন, সেখানে আমরা কি বার করবো, তাই আমরা চুপচাপ দাঁড়িয়েছিলাম। ইডি বলছে দ্য ইডি হ্যাড নো অপশন বাট টু wind up the search so as to avoid physical confrontation between security agencies. আমরা মারপিটের ভয়ে, ঘুষোঘুষির ভয়ে চুপ করে দাঁড়িয়েছিলাম। যাক, এতদিন ধরে তাহলে যে প্রশ্নটা ঘোরাঘুরি করছিল তার উত্তর পাওয়া গেছে। এতদিন এই যে একটা প্রশ্ন উঠছিল যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এভাবে ঢুকে পড়ে সমস্ত ফাইল কারাকারি করে নিয়ে চলে যাচ্ছিলেন, ইডি তখন করছিলটা কি? ইডির অফিসাররা গালে হাত দিয়ে বসে দেখছিল? এইবার তার উত্তরটা পাওয়া গেছে যে ইডি আসলেই বসে দেখছিল। ইডি আসলে হচ্ছে একটা অত্যন্ত শান্তিপ্রিয় এবং যোগাভ্যাস করা মানুষের গোষ্ঠী। তারা কোনো রকম সংঘর্ষ চায়নি, কোনো রকম সংঘাত চায়নি, তাই তারা দাঁড়িয়ে দেখেছে। তারা মনে করেছে যে কি আর হবে, উনি যখন এসেইছেন এবং ঠিক করেই নিয়েছেন যে সব কিছু নিয়ে চলেই যাবেন কেড়ে করে, তখন উনি নিয়ে চলেই যাবেন, আমরা আর এখানে কিছুই করব না। কি বা হবে এখানে আটকে, এখানে তো আমরা আটকাতে পারবো না, তাহলে আমাদের যা করার আমরা সুপ্রিম কোর্টে গিয়ে করব, যা হবে সুপ্রিম কোর্টেই হবে। আর সুপ্রিম কোর্টে কি হবে, কেন, যা হবে দলের পর হবে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।